আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির গাজা সিটি দখলের অসম্ভব পরিকল্পনা নিয়ে নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা বাহিনীর বিরোধিতার পরেও সম্প্রতি ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে। এই বিতর্কের মধ্যেই ইসরায়েলি সেনাপ্রধান রোববার দক্ষিণ কমান্ড এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আকস্মিক বৈঠক করেন। সেখানে সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনার পর তিনি গাজা সিটি দখলের অভিযানের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেন এবং অতিরিক্ত ব্যয়ের পরেও এর নেতিবাচক পরিণতি সম্পর্কে কর্মকর্তাদের সতর্ক করেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের সাবেক প্রধান বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী মন্ত্রিসভার গাজা দখলের পরিকল্পনায় বিশ্বাস করে না এবং এর মাধ্যমে মন্ত্রিসভা আরও গভীরে ডুবে যাচ্ছে। রোববার জেনারেল ইসরায়েলি জিভ গাজা সিটি দখল করার বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। এছাড়া সামরিক ও নিরাপত্তা কমান্ডাররা এর পরিণতির কারণে এই ধরনের পদক্ষেপের ব্যাপক বিরোধিতা করেছেন উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভা সশস্ত্র বাহিনীর প্রধানের ওপর এমন একটি পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে যা সেনাবাহিনী বিশ্বাস করে না। তিনি আরও বলেন, এই পরিকল্পনার মাধ্যমে নেতানিয়াহু মন্ত্রিসভার জন্য গাজায় আরও গভীর গর্ত খনন করছেন। গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণ সামগ্রী যখন ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিচ্ছে, তখন ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পণবন্দীদের হত্যার জন্য অভিযুক্ত করে তার ক্যাবিনেটকে মৃত্যুর মন্ত্রিসভা বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধের অবসান ও বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। রোববার তেল আবিবের এক বিক্ষোভ থেকে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও বন্দী হত্যার অভিযোগ আনে বন্দীদের পরিবার। তারা দাবি করেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে বন্দী বিনিময় চুক্তি প্রত্যাখ্যান করে তাদের জীবন বিপন্ন করেছেন। অর্থনৈতিক অবরোধ, সরকারের কাজ বন্ধ এবং ব্যাপক বিক্ষোভের মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজায় সংকট বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের রাস্তায় নেমে যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। তারা নেতানিয়াহু সমর্থক মিডিয়া চ্যানেল 13-এর স্টুডিওতেও হামলা চালান। বিক্ষোভকারীরা তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বন্দী বিনিময় এবং গাজা দখলের পরিকল্পনা বাদ দেওয়ার দাবি জানান। গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলার পদ্ধতিকে বিপজ্জনক ও অকার্যকর বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এভাবে ত্রাণ ফেলতে গিয়ে এখন পর্যন্ত 23 জন মারা গেছেন এবং 124 জনের বেশি আহত হয়েছেন। সংস্থাগুলো সতর্ক করে বলেছে, বিমান সহায়তা কার্যকর ও নিরাপদ সহায়তার বিকল্প নয়। হামাস এই পদ্ধতিকে ক্ষুধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপকৌশল উল্লেখ করে বলেছে, শুধুমাত্র স্থলপথে খাদ্য, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোই একমাত্র সমাধান। রোববার এক বিবৃতিতে হামাস বলেছে, বিমান থেকে মানবিক সহায়তা ফেলা শুধুই প্রচারণা, যা বেসামরিক মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। হামাস সব সীমান্ত তাৎক্ষণিক ও শর্তহীনভাবে খুলে দেবার দাবি জানিয়েছে, যাতে গাজার জনগণের চাহিদা মেটাতে নিরাপদ ও পর্যাপ্ত পরিমাণে সহায়তা পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে তারা বিশ্বের সব রাজধানীতে গণজাগরণ বাড়ানোর আহ্বান জানান, যাতে দখলদারিত্বের নিন্দা, অনাহার ও গণহত্যা বন্ধের চাপ সৃষ্টি এবং অবরোধ ভাঙা সম্ভব হয়। হামাসের এই বিবৃতি এমন সময় এসেছে যখন গাজা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। জাতিসংঘ সমর্থিত মূল্যায়ন অনুযায়ী অবরোধ আরও কঠোর হবার পর থেকে অন্তত 217 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে প্রায় 100 জন শিশু রয়েছে। বর্তমানে 11 লাখেরও বেশি মানুষ চরম বিপর্যয়কর অনাহারে রয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাইকেল ফখরি গাজাবাসীকে অনাহারে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। এটিকে তিনি গণহত্যার অংশ আখ্যায়িত করে সতর্ক করে বলেছেন, এই অঞ্চল এখন কল্পনাতীত ভয়াবহ অনাহার মেশিনে পরিণত হয়েছে। মানবিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে প্রায় প্রাণঘাতী সহিংসতা হচ্ছে, যেখানে গত মে মাসের শেষ দিক থেকে সহায়তা পাওয়ার চেষ্টার সময় 1006 শতাধিক মানুষ নিহত এবং 11,800 জন আহত হয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এই ঘোষণা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা প্রত্যাশা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রে হামাস কোনো ভূমিকা পালন করবে না। তিনি আরও জানান, গত 2 সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর তারা এই সিদ্ধান্তে এসেছে। তবে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেন, এই পরিকল্পনা বন্দীদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে। এখনও হামাসের কাছে থাকা বন্দীদের অনেকেই বেঁচে আছেন, কিন্তু যুদ্ধের মাত্রা বাড়লে তাদের জীবন নিয়ে আশঙ্কা তৈরি হবে। যুক্তরাজ্য, ফ্রান্স সহ গুরুত্বপূর্ণ দেশগুলো গাজা সিটি দখলের এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। এই পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার দাবি জানিয়েছে ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। গাজায় চলমান আগ্রাসনকে অঞ্চলটির বাসিন্দাদের জন্য সমষ্টিগত সাজা বা কালেকটিভ পানিশমেন্ট আখ্যা দিয়েছে চীন। কালেকটিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কয়েকজনের অপরাধের জন্য একই গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত সব মানুষকে একই সঙ্গে শাস্তি দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক যুদ্ধ আইনে এই ধরনের শাস্তি কঠোরভাবে নিষিদ্ধ। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভো জেনকা সতর্ক করে বলেন, যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় তবে গাজায় আরেকটি বিপর্যয় ডেকে আনবে, যা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এবং আরও জোরপূর্বক বাস্তুচ্যুতি, হত্যা ও ধ্বংসযজ্ঞ ঘটাবে। বরাবরের মতো ইসরায়েলের পক্ষে সাফাই গেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি ডরথি শিয়া বৈঠকে বলেন, বন্দীদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার জন্য অক্লান্তভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের এই বৈঠক সেই প্রচেষ্টাগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। হামাস যদি বন্দীদের ছেড়ে দিত তাহলে যুদ্ধ আজই শেষ হতে পারত। তিনি আরও অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদের এই বৈঠকের সুযোগ নিয়ে বাকিরা ইসরায়েলকে অহেতুক গণহত্যার জন্য অভিযুক্ত করার সুযোগ পাচ্ছে। তার ভাষ্য, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, এটি একটি ডাহা মিথ্যা। একজন চরমপন্থী ইসরায়েলি রাব্বি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হত্যার হুমকি দেওয়ায় প্যারিসের আদালত তদন্ত শুরু করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাব্বি ডেভিড ড্যানিয়েল কোহেন এই হুমকি দেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের নিন্দা জানিয়ে আদালতে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এটি ফ্রান্স ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি প্রকাশ্য অবমাননা। রোববার ইউটিউবে দেওয়া এক বক্তব্যে রাব্বি ড্যানিয়েল কোহেন বলেন, 24 জুলাই ম্যাক্রোর পররাষ্ট্রনীতির এই পরিবর্তন কেবল ইহুদিদের বিরুদ্ধেই নয়, বরং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কারণ ঈশ্বরই ঠিক করেছেন ইসরায়েলের ভূমি কার হাতে থাকবে। কোহেন বলেন, এই ফরাসি প্রেসিডেন্টকে আমরা জানিয়ে দিতে চাই তার জন্য নিজের কফিন প্রস্তুত রাখাই শ্রেয়। এই রাব্বি ম্যাক্রোকে তুলনা করেন রোমান সম্রাট টাইটাসের সঙ্গে, যিনি রাব্বিনিক ঐতিহ্য অনুযায়ী ঈশ্বরের প্রতিশোধে মারা গিয়েছিলেন। কোহেন আরও বলেন, ম্যাক্রো ছাড়াও এই কফিনের গন্তব্যে অন্যরাও থাকবে। ফ্রান্স ইরানের ভাগ্য বরণ করে ভেঙে পড়বে এমন ইঙ্গিত দিয়ে ফরাসি প্রজাতন্ত্র ভেঙে পড়ার আগেই তিনি ইহুদিদের ফ্রান্স ত্যাগ করে চলে যাবার আহ্বান জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।